হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের মাঝে একটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে হাজির হলাম। দেশে যে বন্যা পরিস্থিতি হয়েছিল তার মাঝে ড্রামা এক্সপ্লেনেশন করতে আমার একদমই ভালো লাগেনি, কিন্তু আজকে যে ড্রামাটি এক্সপ্লেন করব সেটা একটু অন্যরকম, যেখানে আমাদের ফ্যামিলিদের সাথে জোর করে একটা কোমায় থাকা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়, আর পরে মেয়েটি তার হাজব্যান্ডে টেক কেয়ার করতে থাকে। এক পর্যায়ে সে মেয়েটি তার কোমায় থাকা হাজব্যান্ডের প্রেমে পড়ে যায়, কিন্তু হঠাৎ মেয়েটি জানতে পারে তার হাজব্যান্ড এতদিন তাকে বোকা বানিয়েছে। সে তো শুরু থেকেই সুস্থ ছিল। এখন কি মেয়েটি তার হাজব্যান্ডকে ক্ষমা করবে? আর আমাদের হিরো তার রাগ ভাঙানোর জন্য কি কি কর্মকাণ্ড করে, এইটাই এই ড্রামাতে দেখানো হয়েছে। চলো আর কথা না বাড়িয়ে ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। গল্পের শুরুতে সাংওয়ান নামের একটা মেয়ে বলে আজকে তার 22তম জন্মদিন। তার মা বাবা তাকে কান্ট্রি সাইডে তার দাদির সাথে থাকতে পাঠিয়ে দিয়েছে। আর তখন আমরা একটা ছেলেকে দেখতে পাই যে আমাদের গল্পের মেন লিড। মুমূর্ষ অবস্থায় সাংওয়ানের ওয়াশরুমে ঢুকে পড়ে আর তার সাথে ইন্টিমেট হওয়ার ট্রাই করে। তখন সাং চাইনিজ মেডিকেল ট্রিটমেন্টে তাকে সেখানে বেহুশ করে দেয়। পরে যখন নিজে ফ্রেশ হয়ে আসে সেখানে ওই লোকটিকে দেখতে পায় না। একে সাংওয়ান নিজের বাড়িতে যায়। তখন তার মা বলে, তুমি আমাদের মেয়ে না, তোমাকে আমরা এত বছর ধরে লালন পালন করেছি। তখন সেখানে তিয়ান তিয়ান নামের একটা মেয়ে আসে আর তার ডেড এসে বলে 20 বছর ধরে তোমাকে আমরা যে লালন পালন করেছি এই জন্য তোমাকে বাই ফ্যামিলির বড় ছেলেকে বিয়ে করতে হবে। আর তখন সাংওয়ান রাজি হয় না, কারণ সে জানে বাই ফ্যামিলির বড় ছেলে কোমায় আছে। কিন্তু তার ড্যাড তাকে ব্ল্যাকমেল করে আর তাকে বিয়েতে রাজি করিয়ে নেয়। তো সাংওয়ান বিয়ের ড্রেস পরে যখন জিয়াং চ্যানকে দেখতে পায় তখন সে অনেকটাই শকড হয়ে যায়। আর ফ্ল্যাশব্যাকে 3 বছর আগের একটা ঘটনা কল্পনা করে, যখন একটা লোক তর্ক করে না পেরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল গাড়ির সামনে। তখন জিয়াং চ্যাং এসে তাকে সাহায্য করে আর ওই লোকটি জিয়াং চ্যাংকে দেখে ভয়ে সেখান থেকে চলে যায়। সাংওয়ান তখন থেকে জিয়াং চ্যাংয়ের উপর একটু একটু ক্রাশ খেয়েছিল আর তখন থেকে সে তার প্রতি ফলিং লাভও হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় সাবস্ক্রাইবাররা, কেমন আছো? আমাদের দেশে যে বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে, প্রায় 11টি জেলার মতো বন্যাতে প্লাবিত হয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, আমাদের চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, এমনকি শোনা যাচ্ছে সিলেটের ওদিকেও কিছু কিছু জায়গায় হচ্ছে। তো এই অবস্থা আমাদের কি করণীয়? যেহেতু আমরা সাধারণ মানুষ, তো আমরা অল্প অল্প করে কিছু টাকা বা যে যেটা পারি সেটা দিয়ে আমরা সাহায্য করতে পারি। তো এর জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভলান্টিয়ার টিম যাচ্ছে। এই সময় অনেক অসাধু লোক তাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দিয়ে অনেক মানুষকে হেনস্থ করতে পারে। মানে ভুল জায়গায় ডোনেট করলে তো অবশ্যই আমাদের টাকাগুলোর অপচয় হবে। তো আমার একমাত্র বিশ্বাসযোগ্য একটা ফেডারেশন হচ্ছে আল সুন্নাহ ফেডারেশন, যেখানে অনেক মানুষ অনুদান দিচ্ছে। আপনারা চাইলে সেই ফেডারেশনেও অনুদান দিতে পারেন। আর সেই অনুদানটি দেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, সেটা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। তো কিভাবে অনুদানটি দিতে হবে সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দিব। এবং আমি বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও না, না তো আমরা আল সুন্নাহ ফেডারেশন থেকে কোনো টাকা নিয়েছি। শুধু এতটুকু চাই যে আমরা এজ এ ব্লগার অথবা ড্রামা এক্সপ্লেনার অথবা কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে যদি আপনাদের সাধারণ মানুষের কাছে এই তথ্যটা আমরা পৌঁছাতে পারি যে অল্প অল্প টাকা দিয়েও আমরা এসব অসহায় এবং বন্যার্তদের মানুষের মাঝে কিছুটা হলেও সাহায্য করতে পারি, তাহলে নিজেদেরকে একটু ধন্য মনে করব। প্রথমে আমাদেরকে আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে যে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইটে আমাদের নাম এবং আমাদের মোবাইল নাম্বার অথবা আমাদের জিমেল অ্যাড্রেস লিখতে হবে। এরপর আমরা কত অ্যামাউন্ট দিতে চাই সেটা এখানে লিখে দিতে হবে, যেমন 1500 অথবা তোমার 100, 5000, 10,000 অথবা তুমি নিজের অনুমান করে 200, 300 যেটাই পারো সেটা এখানে লিখে দিতে পারো। এরপর দান করুন অপশনে ক্লিক করবা। এরপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা যদি বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে দিতে চাও তাহলে দিতে পারবে। আমি বিকাশ দিয়ে দিব, তাই আমি এখানে আমার নাম্বার এবং পিনকোড আর পাসওয়ার্ড দিয়ে আমি ভেরিফিকেশন করে নিলাম। এরপর আমার পেমেন্টটি চলে গিয়েছে। তো যারা ওয়েবসাইটটি ইউজ করতে পারবে না তারা সোজাসুজি এই নাম্বারে তোমরা পেমেন্ট অপশন করে
টাকা পাঠাতে পারবে। নাম্বারটি হলো 01958277609। আর আলসোনা ফেডারেশন অলরেডি 700 টন খাদ্য ত্রাণ নিয়ে ফেনী, কুমিল্লা বা নোয়াখালীর যে জায়গায় এই বন্যা হয়েছে সে জায়গায় চলে যাবে। আশা করি আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান মানুষের অনেক কাজে আসবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর প্রেজেন্টে জিয়াংচেংয়ের এই অবস্থা দেখে সাংওয়ান অনেকটাই শকড হয় আর ভাবে, তুমি আমাকে ওই দিন সাহায্য করেছিলে, এর জন্য আমি তোমাকে ফুল সাপোর্ট করব, তোমার কেয়ার করব। আর তার মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তার ট্রিটমেন্ট করা শুরু করে দেয়। তখন জিয়াংচেংয়ের রুমে তার ছোট ভাই জও চলে আসে। সে এসে বলে, আমার ভাই কোমায় থাকা অবস্থায় এত প্রিটি ওমেন পেয়েছে, তুমি চিন্তা করিও না, আমার ভাই এখনও উঠবে না, এই সব কিছু আমারই হয়ে যাবে, তাই তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো। এটাই শুনে সাংওয়ান তাকে হুমকি দেয় আর এখান থেকে চলে যেতে বলে। এরপর সে তার হাজব্যান্ডের টেক কেয়ার করতে থাকে, তাকে তাওয়াল দিয়ে পরিষ্কার করতে থাকে, তাকে এমনভাবে টেক কেয়ার করে যেগুলো জিয়াংচেংয়ের জন্য টর্চারের চাইতে কম হয় না। এরপর সাংওয়ান ওয়াশরুমে যায়। তখন জিয়াংচেংয়ের একটা লোক আসে আর বলে তার অ্যাক্সিডেন্টের পিছনে তার ভাই জয়েরই হাত আছে। তখন জিয়াংচেং আরও সলিড প্রুফ বের করতে বলে, এমনকি ওই মেয়ের খোঁজ করতে বলে যে 3 বছর আগে তার ওই অবস্থা করেছিল। অন্যদিকে তার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে এদিকে কেউ আসতেছে, তাই সে দৌড়ে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়ে। সাং সেখানে চলে আসে আর মনে করে চেন তো কোমায় আছে, সে কিছুই দেখবে না, তাই সেখানে ড্রেস চেঞ্জ করে তার পাশেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ বুঝতে পারে সে তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাই সে আবারও তাকে বিভিন্ন ওয়েতে টাচ করে তার হুঁশ আসে নাকি এটা দেখার চেষ্টা করে, কিন্তু বেচারা তার এগুলাকে অনেকটা টলারেট করতে থাকে, সে কিছুই বলতে পারে না। এদিকে জিয়াংচেনকে দেখতে তার একজন ডক্টর ফ্রেন্ড আসে, যাকে দেখে সাংওয়ান অনেকটা প্রশ্ন করতে থাকে, এমনকি তার মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে অনেক নানা ধরনের কথা বলে। এরপর সে জিয়াংচেংয়ের উপর ট্রিটমেন্ট শুরু করে দেয়। সে বলে ও সুস্থ হয়ে যাবে। প্রথমে তো তার মা বিশ্বাস করে না, পরে যখন তার সিচুয়েশন স্টেবল দেখে তখন সে সাংওয়ানের উপর অনেকটা খুশি হয় আর ওই ডক্টরকে এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে এসব কিছু জৌ দেখতে পায়। এরপর তিয়ানের কাছে যায়। জৌয়ের সাথে তিয়ানের সম্পর্ক। সে বলে জিয়াংচেং যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি ওই ফ্যামিলির কোনো অধিকারই পাবো না, তাই তুমি এই মেডিসিন যে কোনো মূল্যে জিয়াংচেংকে খাইয়ে দিও। আর এতে তিয়ান রাজি হয়ে যায়। এরপর সে সাংওয়ানের সাথে দেখা করতে যায়। সে মিথ্যে কথা বলে দাদি তোমাকে মিস করছে। এরপর দাদির সাথে কথা বলতে দিয়ে সে সাংওয়ানের রুমে যায় আর জোর করে জিয়াংচেংকে মেডিসিন খাওয়ায় দেয়। একটু পর যখন সাংওয়ান জিয়াংচেংয়ের রুমে আসে তখন তার সিচুয়েশন দেখে সে বুঝতে পেরে যায়। এরপর তার মুখ থেকে সে মেডিসিন বের করে, কিন্তু তার হুঁশ আসছিল না, তাই সে কোনো কিছু না ভেবে তাকে সিপিআর দিতে থাকে আর বলে তার ফার্স্ট কিস সে জিয়াংচেংকে দিয়ে দিয়েছে। তখন তার আর বুঝতে বাকি থাকে না এসব কিছুর পিছনে তিয়ানের হাত ছিল, তাই সে তিয়ানকে গিয়ে জোরে একটা থাপ্পড় মারে আর বলে তোমার জন্য আমার হাজব্যান্ডের কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। এটা শুনে সে বলে তুমি ভুলে যেও না আমার জন্যই তুমি এই ফ্যামিলিতে বিয়ে করতে পেরেছ। তখন সাংওয়ান আবার তাকে থাপ্পড় মারে আর বলে ভুলে যেও না আমি এই ঘরের বউ, তো তুমি এখান থেকে চলে যাও। বেচারে থাপ্পড়ের উপর থাপ্পড় খেতে থাকে। তখন যাও চলে আসে। এরপর জাওয়ের কাছে কান্নাকাটি করতে থাকে। সে বলে দেখেছো ও আমাকে মেরেছে। তখন জও বলে তুমি চিন্তা করিও না, আমি এর থেকে বদলা নিব। এর পরের সিন আমরা দেখতে পাই মেয়েটকে দিয়ে সাংওয়ানের দুধে একটা ড্রাগ মিশিয়ে দেয়। এরপর যখন জিয়াংচেং ঘুমাচ্ছিল তখন সে সাংওয়ানের সাথে মিসবিহেভ করতে চায়, কিন্তু জিয়াংচেং তো সুস্থ, তাই সে তার ওয়াইফকে প্রোটেক্ট করে। সে প্রথমে সাংওয়ানকে ওয়াশরুমে নিয়ে যায় আর বলে তুমি এখানে থাকো, আমি ওর কাছে যাচ্ছি। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে সাংওয়ান অসুস্থ। এরপর সে তার ভাইয়ের কাছে যায় আর তাকে মারতে থাকে। সে বলে এসব কিছুর পিছনে তুমিই ছিলে। এরপর সে সাংওয়ানকে বেডে নিয়ে যায়, যেখানে সাংওয়ান
ড্রাগ অবস্থায় ছিল আর অনেকটা ছটফট করছিল। তখন তার পুরো শরীর ভিজে যায় আর জিয়াং চেং তার ড্রেস চেঞ্জ করে দেয়। একটু পর ডক্টর আসে আর ডক্টর তার ট্রিটমেন্ট করতে বলে, কিন্তু তার সাথে ফিজিক্যালি হতে বলে। কিন্তু জিয়াং চেং তো তার ফিজিক্যাল হওয়ার শক্তি হারিয়ে ফেলেছিল, তাও সাংওয়ানের জন্য। একটু পর যখন তার মা দরজা খুলে তখন সে জিয়াং চেনকে সুস্থ দেখে আর জিজ্ঞাসা করে, তুমি সুস্থ হয়ে গিয়েছো? তখন সে বলে, হ্যাঁ মা, সুস্থ হয়ে গিয়েছি। এরপর তার মা বলে, আমি মেয়ের থেকে জানতে পেরেছি তোমার ওয়াইফ কোনো পরপুরুষের সাথে এখানে কথা বলছিল। তখন চ্যান বলে, মা ও মিথ্যে কথা বলছে। মেয়েটও বলে, হ্যাঁ আমি শুনেছি। এরপর তার মা ওই মেয়েটকে ফায়ার করে দেয়, কিন্তু ওই মেয়ের যাওয়ার আগে জ্বর নাম নিয়ে নেয়। জৌ যখন সেখান থেকে উঠে তখন সে তার ভাইকে দেখে অবাক হয়ে যায়। এরপর একটু নাটক করতে থাকে, কিন্তু সে তার মাকে বলে দেয় এসব কিছুর পিছনে জৌয়েরই হাত ছিল। এটি শুনে তার মা অবাক হয়। আবার জৌ বলে সে এই কোম্পানি ছেড়ে যাবে না। তখন তার মম বলে, তুমি এমন বিহেভ কেন করছো? পরে বেচারা চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে জিয়াং চেং সাংওয়ানকে বলে, আমাকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু সাংওয়ান কাল রাতের কথা কল্পনা করে কিভাবে জিয়াং চেং তাকে বাঁচিয়েছিল। এরপর বলে, আমি ডিভোর্স দিব না, তোমার এখানে অনেক শত্রু আছে, আমি তোমাকে বাঁচিয়েছি, তাই আমাকে এখানে কিছুদিন থাকতে দাও। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কিভাবে আমার ট্রিটমেন্টও করতে পারো। তখন সাংওয়ান হঠাৎ করে জি চেনের ক্লোজ হয়ে যায় আর তাকে বিছানায় তোলার জন্য তাকে উঠতে সাহায্য করে। এরপর তাকে বিছানার কাছে নিয়ে যায়। হঠাৎ করে জি চেন সাংওয়ানের উপরই পড়ে যায়। এরপর সাংওয়ান জিয়াং চেনের ট্রিটমেন্ট করতে থাকে। তখন জিয়াং চেনের মনে হয় সে মেয়েটি হয়তো সাংওয়ান হতে পারে যাকে সে খুঁজছে, তাই তাকে জিজ্ঞাসা করে। কিন্তু সাংওয়ান বলে দেয় সে ওই দিন ওই বাড়িতে ছিল না, কিন্তু তার সন্দেহ হয়। এরপর সে সাংওয়ানকে টর্চার করার জন্য তাকে ওয়াশরুমে নিয়ে যেতে বলে, এমনকি বলে, তুমি আমার শার্ট খুলে দাও। তখন সাংওয়ান বাধ্য হয়ে জিয়াং চেনের শার্ট খুলে দেয়, কিন্তু এতে সে অনেকটা লজ্জা পেয়ে যায় আর দৌড়ে নিজের রুমে চলে যায় আর ব্লাশিং করতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে হঠাৎ করে তার ফ্রেন্ড তাকে কল দিয়েছে, যার সাথে সে দেখা করতে যায়। যখন জিয়াং চেন জিজ্ঞাসা করে তখন সাংওয়ান কিছুই বলে না। দেন পরের সিনে আমরা তিয়ান তিয়ান আর জাওকে দেখতে পাই। তিয়ান তিয়ান জাওকে একটা মেডিসিন দেয় দাদুকে দেওয়ার জন্য। এরপর জিয়াং চেং এবং সাংওয়ান একসাথে দাদুর সাথে দেখা করতে আসে, তারা নাস্তা। অন্যদিকে যাও জিয়াং চেংকে দেখে অনেকটা বিরক্ত বোধ করে। এরপর সে দাদুকে একটা মেডিসিন দেয়, কিন্তু সাংওয়ান বলে এই মেডিসিন খেলে দাদু অসুস্থ হয়ে যাবে। তারপরে দাদু হাসতে হাসতে সে মেডিসিনটি নিয়ে নেয় আর তাদেরকে ঝগড়া করতে নিষেধ করে দেয়। কিন্তু দাদু যখন সে মেডিসিন খেয়ে নিয়েছিল তখন দাদুর অনেকটা শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এবার সাংওয়ান যখন দাদু ট্রিটমেন্ট করতে যায়, জো বলে, দাদুর যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে ছাড়বো না। তখন পুরো রিস্ক জিয়াং চেং নিয়ে নেয়। এদিকে এরা বলা বলি করে, দাদুর কিছু হয়ে গেলে তো আমাদেরই ফায়দা। তখন তারাও হাসতে থাকে, কিন্তু সাংওয়ান দাদুকে সুস্থ করে দেয়। এর ফলে দাদু তাদের কথাবার্তা শুনতে পায় আর তাদেরকে অনেকটা বকা দিতে থাকে। সে তো জাওকেও কোম্পানি থেকে বের করে দেয়। তখন জাও বলে, আমি কোম্পানি ছেড়ে যাব না, আমি কোম্পানির জন্য অনেক কিছুই করেছি। কিন্তু দাদুর সাথে ঝগড়া দেখে তিয়ান তিয়ান তাকে বের করে নিয়ে যায়। এদিকে দাদু জিয়াং চেনকে সাবধানে থাকতে বলে আর জিয়াং চেং বলে যে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, তাকে আমি এরকম সহজে ছাড়ব না। অন্যদিকে আমরা সাংওয়ানকে দেখতে পাই, যাকে জিয়াং চেং ধন্যবাদ জানাচ্ছে। এদিকে জিয়াং চেং জানতে পারে তার সাথে দেখা করার জন্য একটা পাগলি মেয়ে আসছে। তখন সে সাংওয়ানের কাছে সাহায্য চায়। তখন জিয়াং চেং ল্যাং মেরে সাংওয়ানকে নিজের কোলে বসিয়ে দেয়। এরপর তাকে হঠাৎ কিস করে দেয়। অন্যদিকে তখন তার সাথে দেখা করতে একটা মেয়ে আসে, যে কিনা জিয়াং চেংকে পছন্দ করে, কিন্তু জিয়াং চেং তাকে একদমই পাত্তা দেয় না। তখন সে বলে দেয় তার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। মেয়েটি বিশ্বাস করছে না, তাই জিয়াং চেং ফোর্সফুলি সাংওয়ানকে কিস করে। এবার সাংওয়ান অনেকটা রিয়াক্ট করে। এরপর সাংওয়ান ওই মেয়েকে বলে, ও তোমাকে পছন্দ করে না, তাই দূরে সরে যাও। মেয়েটি তো তাদের হুমকি দিয়ে চলে যায়। এদিকে জিয়াং চেনকে সাংওয়ান বলে, তুমি কখনো আমাকে আর কিস করবে না আমার অনুমতি ছাড়া। অন্যদিকে জিয়াং চেংয়ের কাছে কল আসে তাদের একটা পার্টিতে যেতে হবে। তখন সে সাংওয়ানকে একটা ড্রেস দেয় আর রেডি হতে বলে। এরপর সাংওয়ান রেডি হয়ে আসে, কিন্তু তার পিছনে জিপ আটকে যাচ্ছিল না। তখন জিয়াং চেং তাকে সাহায্য করে। এরপর চেন সাংওয়ানকে নিচের হাতে ইয়াররিং পরিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই তারা পার্টিতে যায়।
অন্যদিকে যাও আর তিয়ান তিয়ান নিজেদেরকে ইন্ট্রোডিউস করছে আর নিজেদেরকে বাই ফ্যামিলিরও উত্তরাধিকারী বলছে। তখনই চ্যান সেখানে চলে আসে আর এসব মিথ্যে বলে। তখন তিয়ান তিয়ান বলে আজ না হয় কাল আমার বয়ফ্রেন্ড তো ওইখানকার উত্তরাধিকারী হবে, যেটা শুনে জিয়াং চ্যাং হাসতে থাকে। অন্যদিকে সেখানে সাংওয়ানও ছিল। এরপর এরা একটা বাজি ধরে যেখানে তিয়ান তিয়ান একটা পিয়ানো বাজাবে আর ওই পিয়ানো যদি সাংওয়ানও বাজাতে পারে তাহলে তো তাদের কমপ্লিট বেট হবে। কিন্তু সাংওয়ান প্রথমে রাজি হয় না। এরপর তিয়ান তিয়ান সেই পিয়ানো বাজিয়ে আসে। তখন সাংওয়ান বলে এই পিয়ানো ভুল আছে, আমি যদি এটা সঠিকভাবে বাজাতে পারি তাহলে তুমি আমাকে 10 মিলিয়ন উপহার দিবে। এটা শুনে প্রথমে তো সে রাজি হয় না, পরে রাজি হয়। এরপর সাংওয়ান গিয়ে সেই পিয়ানোটি সঠিকভাবে বাজানো দেখে যৌতো অনেকটা ভয় পেয়ে যায়, কারণ তাকে এখনই টাকা দিতে হবে। এরপর তার পিয়ানো বাজানো শেষ হয়ে গেলে জও সেখান থেকে পালাতে যায়, কিন্তু জিয়াং চেং তার হাত ধরে নেয় এবং তাকে টাকা দিতে বলে। তখন সে একটা চেক নিচে ফেলে দেয়, কিন্তু জিয়াং চেন তাকে সেটা নিজের হাতে তুলে দিতে বলে আর বেচারা জও বাধ্য হয়ে সেটা নিচ থেকে তুলে দেয়। তখনই একটা মেয়ে এসে সাংওয়ানকে একটা কার্ড দেয় তাদের এদিকে তিয়ান তিয়ান হেরে গিয়ে অনেকটা রেগে যায়। অন্যদিকে সে একটা মেয়েকে ধাক্কা দিতে গেলে সাংওয়ানের গায়ে পড়বে, তখন আমাদের জি চ্যাং তাকে ধরে নেয়। এরপর সাংওয়ান ওই মেয়েটির সাথে দেখা করে, সেই মেয়েটির হাত পুড়ে যায়। তখন সাংওয়ান তার হাতে ট্রিটমেন্ট করে দেয়। এরপর জানতে পারে এই মেয়েটিকে তিয়ান তিয়ান ফাঁসিয়ে দিয়েছিল। তখন একজন ভদ্রমহিলার সাথে দেখা হয়। আসলে সে পঙ্গু, তার চিকিৎসা ওই মেয়েটি করেছিল কিন্তু সুস্থ হয়নি। কিন্তু সাংওয়ান তার ট্রিটমেন্ট করতে চাইলে সে ভদ্রমহিলা রাজি হয় না। তখন জিয়াং চেং বলে ও আমার ওয়াইফ, সে আমার ট্রিটমেন্ট করেছে, তার উপর আমার পুরো বিশ্বাস আছে, তুমি একবার ওকে সুযোগ দিয়ে দেখতে পারো। প্রথমে মহিলাটি রাজি হচ্ছিল না, পরে রাজি হয়, কিন্তু বলে এই ট্রিটমেন্ট যদি সাকসেসফুল না হয় তাহলে তুমি আমার কাছে ক্ষমা চাইবে। আর সাংওয়ান রাজি হয়, ওই মহিলা ট্রিটমেন্ট করে। প্রথমে তো সেটা মনে হচ্ছে সাকসেসফুল হয়নি, কিন্তু যখন সে মহিলাটি নিজের পায়ে উঠে দাঁড়ায় সবাই তো অনেকটা শকড হয়ে যায়। আবার ওই মহিলা সাংওয়ানকে ধন্যবাদ জানায় আর ওই মেয়েটিও সাংওয়ানকে ধন্যবাদ জানায়। আর সাংওয়ানকে নিয়ে জিয়াং চেন অনেকটা গর্ববোধ করে। অন্যদিকে জও তো অনেকটা তিয়ান তিয়ানের উপর রেগে যায় আর তিয়ান তিয়ান বেচারি কান্না করতে থাকে। যেখানে লু নামের একটা ছেলে এসে তার ফোনের খোঁজ করতে থাকে, কিন্তু তিয়ান তিয়ান ওই লোকটিকে পাত্তা দেয় না। এদিকে তিয়ান তিয়ান তার মার কাছে গিয়ে এসব কিছু খুলে বলে। তখন তার মা বলে তুমি টেনশন করিও না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এদিকে চেন তার অ্যাসিস্ট্যান্টের সাথে যাওয়ার সময় হঠাৎ করে তার অ্যাসিস্ট্যান্টকে থামিয়ে দেয় আর বলে আমাকে আমার ওয়াইফই সাহায্য করবে। তখন সাংওয়ান বলে আমি কেন তোমাকে সাহায্য করব? তখন সে বলে কারণ তুমি আমার ওয়াইফ। এরপর সে সাহায্য করতে নিচে ঝুঁকলে সে হঠাৎ করে তাকে কিস করে দেয়। এর ফলে সে অনেকটা বিরক্ত বোধ করে। সে বলে ওঠে আমি তোমাকে অনেকবারই সাহায্য করেছি, তাই তুমি আমার আরেকটা সাহায্য করো, আমি আমার গ্র্যান্ডমার সাথে দেখা করতে চাই। তখন চ্যান রাজি হয়ে যায়। অন্যদিকে সাংওয়ানের কাছে তার ড্যাড কল করে তাকে বাড়িতে ডাকে। এরপর সে বাড়িতে গেলে তার ড্যাড তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর তাকে ব্ল্যাকমেল করতে থাকে যে তিয়ান তিয়ানের সাথে সবকিছু ওর জন্যই হয়েছে। তারা সাংওয়ানকে আরও ব্ল্যাকমেল করে সে তার দাদির ট্রিটমেন্টও করাবে না আর তার দাদির সাথে তাকে দেখা করতে দিবে না। তখনই হঠাৎ আমাদের হিরো এখানে চলে আসে আর জিজ্ঞাসা করে এখানে তারা ওর সাথে কি করছে। চ্যানকে দেখে এরা দুজনই অনেকটা ভয় পেয়ে যায়। চ্যান জিজ্ঞাসা করে তোমরা আমার ওয়াইফকে বুলি করছো? তখন তারা বলে না না। এরপর সে তার জামাই আদর এখানেই পেতে চায়। সবাইকে এখানে অনেকটা হুমকি দিতে থাকে, এমনকি সে নিজের গালেও চোয়ার মারতে থাকে। পরে বেচারা না পেরে তার ওয়াইফকেও মারতে থাকে। এগুলো দেখে সাংওয়ান অনেকটা হ্যাপি হয়। এরপর চ্যানকে ধন্যবাদ জানায়। তখন চ্যান বলে তুমি আমার ওয়াইফ, তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। এটা শুনে সাংওয়ান অনেকটা স্মাইল করে। অন্যদিকে সাংওয়ানের মা বলে তুমি আমার গায়ে কেন হাত তুলেছ? তখন তার ড্যাড বলে তুমি দেখো নি কীভাবে ব্ল্যাকমেল করেছে, এগুলো আমাদের ভালোর জন্যই করছি। এর পরের সিনে আমরা সাংওয়ান আর চ্যানকে দেখতে পাই যারা খাবার খেতে বসেছিল। হঠাৎ করে সাংওয়ানের গায়ে গরম কফি পড়ে যায় আর বেচারির হাত পুড়ে যায়। তখন সে রুমে চলে আসে আর তার ঠান্ডা লাগাতে
চেন তাকে নিজের ব্লেজার পরিয়ে দেয়, তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে তার দাদির সাথে দেখা করানোরও ব্যবস্থা করে। এরপর রাতে যখন ঘুমাতে যায় হঠাৎ করে সাংওয়ান অনেকটা ভয় পেতে থাকে আর কাউকে মিস করতে থাকে। তখন সে চেনকে জড়িয়ে ধরে, আর সকালে যখন সে এসব কিছু বুঝতে পারে তখন অনেকটা লজ্জা পায়। এরপর চেন সাংওয়ানের সে ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। তখন তার কাল রাতের সব স্মৃতি মনে পড়ে যায়। তা না হলে কিন্তু তোমার খবর আছে। এরপর সে তাকে একটা গুড নিউজ শোনায়। সে বলে আজকে আমরা তোমার দাদির সাথে দেখা করতে যাব। এটা শুনে সাংওয়ান হ্যাপি হয়ে যায়। এরপর সে তার দাদির সাথে দেখা করতে যায়, যেখানে তার দাদিকে দেখে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর সে তার দাদিকে বলে চেনের সাথে তার বিয়ে হয়েছে। তখন সে বলে চেন কি তোমাকে বুলি করছে? তখন সাংওয়ান বলে না, সে অনেক ভালো মানুষ। এটা শুনে তার দাদিও খুশি হয়ে যায়। এরপর আমাদের চেন যখন চলে যায় তখন সে সাংওয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি চেনকে ভালোবাসো? তখন সে কিছুই বলতে পারে না, কিন্তু মুচকি মুচকি হাসতে থাকে। এরপর সে চেনের কাছে যায়। সে তার কাছে গিয়ে বলে আমি জব করতে চাই। চেন বলে কেন, আমি কি তোমাকে খাওয়াতে পারবো না? তখন সাংওয়ান বলে আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। তার কথা শুনে চেনও রাজি হয়ে যায়। পরের সিনে আবারও একটা মিটিং হয়, যেখানে জও এবং চেন ছিল। জওকে তার দাদু কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা বলে। তখন সে অনেকটা রেগে যায়। সে বলে আমি অনেক কষ্টে এই কোম্পানি হ্যান্ডেল করেছি, ভাই যতদিন কোমাতে ছিল। তখন সে সব কিছু ক্লু বের করে দেয় কেন চেন কোমাতে ছিল। কোম্পানির এসব ঘাটতি দেখতে পায় দাদু তো অনেকটা রিয়েক্ট করে আর তাকে বেরিয়ে যেতে বলে। হঠাৎ দাদুর হার্ট অ্যাটাক শুরু হয়ে যায়। এরপর তাকে ইমিডিয়েটলি রুমে নিয়ে গিয়ে সাংওয়ান ট্রিটমেন্ট করে, আর দূর থেকে লুকিয়ে যাও এসব দেখতে পায়। এরপর সে সাংওয়ানকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিল। এলিভেটর দিয়ে সামনে থেকে জেন চলে আসে। সে বলে সাংওয়ানকে ছেড়ে দাও, কিন্তু জও বলে না, তুমি আমার কাছে হাঁটু পেতে ক্ষমা চাও। তখন সে হুইল চেয়ার থেকে নেমে তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু কৌশলে সে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। এরপর সাংওয়ানের কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? এটা দেখে সাংওয়ান আর জও তো অনেকটা শকড হয়ে যায়। সাংওয়ান জিজ্ঞাসা করে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো? তখন সে বলে হ্যাঁ। এরপর তার ভাইকে মেরে পুলিশ স্টেশনে দিয়ে আসে। অন্যদিকে দাদু তো তাকে এরকম অবস্থা দেখে খুশি হয়ে যায়। তখন চেন তার দাদুকে বলে আমি এসব কিছু ইচ্ছে করে করেছি, কারণ আমি জানতে চেয়েছি আমার অ্যাক্সিডেন্টের পিছনে কার হাত ছিল। কিন্তু সাংওয়ান অনেকটা অভিমান করে আর চেনের সাথে কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। চেন সাংওয়ানের পিছু পিছু যায়। এরপর বলে আমি অন্যায় করেছি, তাহলে আমাকে মেরে ফেলো, আমার হাত পা ভেঙে ফেলো। কিন্তু সে সেটা করতে পারে না। আর চেন বুঝতে পারে সাংওয়ানও তাকে পছন্দ করে, তাই তাকে কিস করতে চায়। তখন চেন সাংওয়ানের অনেকটা ক্লোজ হয়ে তাকে কিস করে, আর বেচারি অনেকটা লজ্জা পেয়ে যায়। এরপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই তিয়ান তিয়ান সাংওয়ানের কাছে যায়। সে তাকে হুমকি দেয় তার জন্য জও পুলিশ স্টেশনে আর তাকে মারতে এসেছে, আর তাকে পুলিশ স্টেশন থেকে বের করে আনতে বলে। তখন সেখানে চেন চলে আসে। সে বলে ও আমার ওয়াইফ, ওর সাথে এরকম দুর্ব্যবহার কেন করছো? সে নিজের পায়ে হাঁটতে দেখে তিয়ান তিয়ান অনেকটা শকড হয়। এরপর জোকে বের করে আনার জন্য সে বলে তোমার সাথে আমারই বিয়ে হওয়ার কথা ছিল, সাংওয়ানের কোনো কথাই ছিল না। তুমি একটা কাজ করো, জোকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনো। কিন্তু চেন তার কোনো কথা বিশ্বাস করে না আর তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর সে সাংওয়ানের ক্লোজ হয় আর তার রাগ ভাঙানো ট্রাই করে, এমনকি তাকে কিস করতে যাবে। তখন দাদু উপস্থিত হয়ে যায়। দাদু তো স্মাইল দিয়ে বলে আমি কি ভুল সময়ে চলে আসলাম? তখন এরাও দুজনে অনেকটা লজ্জা পেয়ে যায়, যেখানে সাংওয়ানকে শাস্তি দেওয়ার জন্য চেন তার ক্লোজ হতে চাচ্ছিল, কিন্তু সাংওয়ান দাদুকে দেখে স্মাইল করতে থাকে। এদিকে তিয়ান তিয়ান তার মার কাছে গিয়ে নেকা কান্না করতে থাকে। তখন সেখানে লু উপস্থিত হয়, আর লুর কাছে সে তার বোনের কথা জিজ্ঞাসা করে। আবার তিয়ান তিয়ান তার সিস্টার হওয়ার অ্যাক্টিং করতে থাকে। আসলে তার আসল সিস্টার হয়তো সাংওয়ান হবে, আর সে জানে না তার সিস্টারকে, তাই সে ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর সে অনেকটা খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা সাংওয়ানকে দেখতে পাই, যার জন্য চেন ফুল নিয়ে আসে আর তাকে রোমান্টিক হয়ে প্রপোজ করে, এমনকি তাকে কিস করতে যাবে। সেখানে একটা কল চলে আসে, যে কলে তার ফ্রেন্ড ছিল, আর যে কল পেয়ে সে খুশি হয়ে যায়, যেখানে সাংওয়ানকে জবে হায়ার করা হয়েছে। এটা শুনে সাংওয়ান খুশি হয়ে যায় আর সে চেনকে জড়িয়ে ধরে।
অন্যদিকে সাংওয়ানের সাথে তার সিনিয়র ভাই মিস্টার লুর সাথে দেখা হয়, যার সাথে পরিচিত হয়ে সে অনেকটা হ্যাপি হয়ে যায়। তখন তার কাছে তার সিস্টারের কল আসে, আর এদিকে তার ফ্রেন্ড মিস্টার লুকে নিয়ে তাকে টিজ করতে থাকে। কিন্তু সে বলে মিস্টার লু শুধুমাত্র আমার সিনিয়র। তখন সে বলে তাহলে চেন। তখন সাংওয়ান স্মাইল দিয়ে ওঠে। এরপর তিয়ানকে দেখানো হয় যে মিস্টার লুর সাথে দেখা করতে যায়। মিস্টার লু তাকে হসপিটালে দেখে অনেকটা শকড হয়। এর পরের দিন সকালে সাংওয়ান যখন হসপিটালের জন্য রেডি হচ্ছিল, তখন চেন তাকে বলে আমিও তোমার সাথে যাব। কিন্তু সাংওয়ান তাকে নিজের সাথে নিয়ে যেতে চায় না। এরপর সে কাউকে কল করে ওই হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট রাখে। এদিকে সাংওয়ান হসপিটালে গেলে সে সেখানে তিয়ানকে দেখতে পায়। আসলে তিয়ান মিস্টার লুকে বলে হসপিটালে চাকরি নিয়ে নিয়েছে, কিন্তু সাংওয়ানের সাথে তার ঝগড়া হয়ে যায়। একটু পর মিস্টার লু চলে আসে আর দুজনকে পরিচয় করিয়ে দিবে, কিন্তু দুজনের সাথে কথা বলছে না। তখন মিস্টার লু বলে আচ্ছা তিয়ান কি সাংওয়ানকে চিনে? এরপরে সাংওয়ানকে জি চেন কল করে। তখন সে সামনে থেকে চেনকে দেখে অনেকটা খুশি হয়ে যায় আর দৌড়ে তার কোলে উঠে যায়। এরপরেরা একটু দুষ্টামি করতে থাকে। যেখানে চেন ফ্ল্যাট হয়ে তার সাথে ফ্ল্যাটি করতে থাকে, সেখানে দূর থেকে মিস্টার লু দেখতে পায়। আর মিস্টার লু ফ্ল্যাশব্যাকে কল্পনা করে চেনের সাথে তার কিছু কন্ট্রাক্ট ছিল, আর সে এখানে অনেকটা রেগে যায়। সে মনে মনে বুঝতে পারে চেনের সাথে সাংওয়ানের সম্পর্ক আছে, তাই সেটা সে নষ্ট করবে। এরপরে বাসায় আসলে সাংওয়ানের সাথে যে চেন যখন ঘুমাচ্ছিল, তখন সে কাউকে কল করে ওই ডক্টরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট রাখতে বলে। আর সকালে সাংওয়ান জিয়াং এর সাথে ফ্লার্ট করতে থাকে। তখন জিয়াং চেন তার ক্লোজ হয়ে যায়, কিন্তু বেচারি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সাংওয়ান হসপিটালে যায়, আর হসপিটালের ওয়াশরুমে গেলে তিয়ান তাকে সেখানে লক করে পালিয়ে যায়। সে যখন দরজায় বারবার বাড়ি মারে, দরজাটি খুলছে না। পরে যখন খুলে, তখন সে দৌড়ে ওই মহিলাকে দেখতে যায়। তখন মিস্টার লু জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? এরপর সে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর মিস্টার লু বুঝতে পারে এটার পিছনে তিয়ানের হাত আছে। অন্যদিকে সাংওয়ান যখন অফিসে যায়, তখন তিয়ান তাকে ফায়ার করে দেওয়ার কথা বলে, কারণ সে লেট করে তার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। এটা শুনে সাংওয়ান অনেকটা শকড হয় আর তাকে কথা শোনাতে থাকে। আবার তিয়ান আর সাংওয়ানের মাঝে যখন ঝগড়া হচ্ছিল, তখন মিস্টার লু এসে হ্যান্ডেল করে নেয়। এরপর মিস্টার লু বলে দেয় তিয়ান তার সিস্টার। এটা শুনে তো সাংওয়ান অনেকটাই শকড হয়। একটু পর জিয়াং চেন সেখানে চলে আসে, তাদের মাঝখানে বসে যায়। এরপর সাংওয়ানের সাথে ফ্লার্ট করতে থাকে, যেখানে মিস্টার লুকে বলা হয় তুমি যে কাজের জন্য এসেছো সেটাই করো, তুমি সাংওয়ানের কে হও? তখন সাংওয়ান স্মাইল দিয়ে তাকে ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। এটা শুনে মিস্টার লু তো খুশি হয়ে যায়, কিন্তু আমরা জিয়াং চেংয়ের ফেস দেখতে পাচ্ছি, সে অনেকটা রেগে আছে। এরপর সে সাংওয়ানকে জিজ্ঞাসা করে তুমি মিথ্যে কেন বলেছ? তুমি কি চাও না কেউ জানুক আমরা? তখন সাংওয়ান বলে হ্যাঁ, আমি চাই না যে কেউ আমার সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করুক। আমি নিজের আইডেন্টিটি নিজেই তৈরি করতে চাই। এদিকে সাংওয়ানের ক্লোজ হয়ে যায় জিয়াং চেং। হঠাৎ করে মিস্টার লুকে দেখতে পেয়ে সে লজ্জা পেয়ে উঠে যায়, আর এটা দেখে জিয়াং চেং বিরক্ত বোধ করে। এরপর ঘুমানোর সময় সে তার ক্লোজ হতে চায়, কিন্তু তার ফিজিক্যাল অবস্থার জন্য সে তার ক্লোজ হতে পারে না। তখন সে বলে প্রবলেম নেই, আমি এর ট্রিটমেন্টও খুঁজে বের করব। আর জিয়াং চেন সাংওয়ানের ক্লোজ হয়ে থাকার জন্য সে হসপিটালে অ্যাডমিট হয়ে যায়, কিন্তু সেখানে তিয়ান তার সাথে ঝগড়া করতে থাকে, যেটা দেখে মিস্টার জিয়াং চেং অনেকটি শকড হয়। মিস্টার লু এসে সিচুয়েশন হ্যান্ডেল করতে চায়, কিন্তু তিয়ান তার সাথে মিসবিহেভ করাতে তারা এই হসপিটাল ছেড়ে চলে যেতে চায়। তখন মিস্টার লু বলে আমি আমার বোনের হয়ে ক্ষমা চাচ্ছি, তোমরা এই হসপিটাল ছেড়ে যেও না। এদিকে মিস্টার লু জিয়াং চেনের অনেকটা ক্লোজ হয়ে তার দিকে রাগান্বিত চোখে তাকায়, যেটা দেখে জিয়াং চেংয়ের একদমই ভালো লাগে না। তখন সাংওয়ান বলে তুমি এখানে এমন তামাশা করতে কেন এসেছো? জিয়াং চেং বলে আমার মনে হয় না তোমার সিনিয়র তোমাকে সিস্টার হিসেবে দেখে, আমার কেন জানি মনে হয় সে তোমাকে পছন্দ করে। এটা শুনে তো সাংওয়ান অনেকটা শকড হয়। এরপর চেন আরও বলে আমি চাই না তোমাকে হারাতে। এটা বললে সাংওয়ান স্মাইল করে। এরপর জিয়াং চেন তার ফরহেডে একটা কিস করে দেয়। এরপর তার লিপসে কিস করবে, তখন তার ফ্রেন্ড চলে আসে। এটা দেখে সে লজ্জা পেয়ে চলে যায়। একটু পর জিয়াং চেন মিস্টার লুর কাছে গিয়ে একটা প্রজেক্টের শেয়ার হোল্ডার হবে। যে প্রজেক্ট নিয়ে সাংওয়ান কাজ করছিল, সে তার কম্পিউটারের প্রজেক্টের সব ইনফরমেশনও কালেক্ট করে নেয়, কিন্তু তিয়ান গিয়ে সেটা ডিস্ট্রয় করে দেয়।
কিন্তু আমাদের সাংওয়ানও কম নয়, সে অলরেডি সেটা ইউএসবি কার্ডে ট্রান্সফার করে নিয়েছিল। এরপর যখন সবার মিটিং শুরু হয় সেখানে জিয়াং চ্যাংকে দেখে সাংওয়ান শকড হয়। মিস্টার লু বলে ও আমাদের নতুন ইনভেস্টর। এরপর তিয়ান তিয়ানকে প্রথমে তার প্রেজেন্টেশন শো করতে বলে। সে তার প্রেজেন্টেশন ঠিকঠাক মতো দেয়। যখন সাংওয়ানের বাড়ি আসে সে তার প্রেজেন্টেশন রেডি করে দেয়, যেটা দেখে মিস্টার লু আর জিয়াং চ্যান অনেকটা খুশি হয় আর সে প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে চায়। কিন্তু তিয়ান তিয়ান এখানে অবজেকশন রাখে। সে বলে ওর এই প্রেজেন্টেশন একদমই ভালো না। তখন দুজনই সাংওয়ানকে সাপোর্ট করে। এটা দেখে তিয়ান তিয়ান অনেকটা রেগে যায়। সে বলে তুমি আমার ভাইকে সিডিউস করছো। তখন তার ভাই অনেকটা রেগে যায়। এরপর সে বলে দেয় ভাই তুমি জানো না ওরা হাজব্যান্ড ওয়াইফ। এটা শুনে তো মিস্টার লু অনেকটা শকড হয়। এরপর জিয়াং চ্যাং বলে হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ। এটা দেখে মিস্টার লু অনেকটা শকড হয়। এদিকে জিয়াং চ্যাং সেখান থেকে সাংওয়ানকে নিয়ে চলে যাচ্ছিল। তখন মিস্টার লু তাদের সাপোর্ট করে। এরপর বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের প্রজেক্ট নিয়ে কাজ করব আর আমার বোনের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এতে তিয়ান তিয়ান চলে যায়। এদিকে সাংওয়ান বলে সিনিয়র ব্রাদার আমি কখনো তোমাকে ওই চোখে দেখিনি, আমি সবসময় তোমাকে ব্রাদারই মনে করতাম আর আমি বুঝতেছি না তোমার বোন হয়। ও তো আমার মা বাবার মেয়ে হয়, অরিজিনাল মেয়ে। আর তুমি কি ডিএনএ রিপোর্ট টেস্ট করিয়েছিলে? তখন জিয়াং চ্যাংয়ে বুঝতে পারে। সে বলে এসব কিছুর পিছনে হয়তো তিয়ান তিয়ানের হাত আছে, তাই তোমার ডিএনএ টেস্ট করা প্রয়োজন। অন্যদিকে তিয়ান তিয়ান তার মাকে গিয়ে এসব বলে। তখন তারা মা মেয়ে প্ল্যান করে সাংওয়ানের আসল মা বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। এর জন্য এরা সাংওয়ানের মা বাবার কাছে যায়, ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা চায়। তারাও রাজি হয়ে যায়। কিন্তু সঠিক সময়ে সাংওয়ান এবং জিয়াং চ্যান উপস্থিত হয়। এরপর সব সত্য কথা বলে। সে বলে দেয় ওই হচ্ছে তার অরিজিনাল মেয়ে, বায়োলজিক্যাল ডটার। এরপর মিস্টার জিয়াং চ্যাং তার শ্বশুর মশাইকে মারতে থাকে, এরপর ওই মহিলাকেও। এরপর সব প্রুফ তাদের সামনে নিয়ে আসে। যখন মিস্টার লু এখানে আসে আর এসব দেখে তখন সে অনেকটা অবাক হয়। মিস্টার লু অনেকটা রেগে যায় আর সে বিশ্বাসই করতে পারছে না সাংওয়ান যাকে সে পছন্দ করে এসেছিল সে তার বোন হয়ে যাবে। আসলে মিস্টার লুকে সাংওয়ানের মম ড্যাড অ্যাডপ্টেড নিয়েছে। অন্যদিকে তিয়ান তিয়ান অনেকটা রেগে গিয়ে সাংওয়ানকে যখন ছুরি মারতে যাবে জিয়াং চ্যাং মাঝখানে চলে আসে। এরপর লু গিয়ে তিয়ান তিয়ানের ড্যাডকে জিজ্ঞাসা করে আপনি আমাকে মিথ্যে কেন বলেছেন? তখন তিয়ান তিয়ান রেগে যায়। সে বলে এসব কিছুর পিছনে সাংওয়ানের হাত আছে, সবাই কেন সাংওয়ানকে পছন্দ করে। এটা শুনে মিস্টার লু তার গালে একটা থাপ্পড় দেয় আর বলে তোমার জন্য আমি আমার সাংওয়ানকে হারিয়ে ফেলতাম। এরপর সে সাংওয়ানকে বলে আমি শুরু থেকে শেষ অবধি তোমার জন্য ফিলিংস রেখেছি। কিন্তু সাংওয়ান বলে সে লুকে পছন্দ করে না, সে চ্যানকে পছন্দ করে। এতে মিস্টার লু অনেকটা শকড হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সাংওয়ান তিয়ান তিয়ানের মমকে প্যারালাইজ করে দেয়। তখন তিয়ান তিয়ান সাংওয়ানের মমের দিকে ছুরি ধরে। এরপর সেখানে পুলিশ চলে আসে আর তিয়ান তিয়ানকে গ্রেফতার করে নিয়ে যায়। দেখে জিয়াং চ্যান জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ক্ষমা করেছো? আর তুমি তো এসব কিছু পছন্দ করতে তাই না? এটা শুনে এরা দুজনেই স্মাইল করতে থাকে। অন্যদিকে তিয়ান তিয়ানকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সে সেখানে নাটক করে কোনো রকম করে যাওকে পুলিশ স্টেশন থেকে বের করে। যাও তো খুশি হয়ে তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু তিয়ান তিয়ান তাকে মনে করিয়ে দেয় তাকে প্রতিশোধ নিতে হবে। এরপর যাও চলে যায়। অন্যদিকে জিয়াং চ্যান তার শ্বশুর বাড়িতে যাবে। এর জন্য সাংওয়ানকে সাহায্য করতে বলে তার টাই বাঁধতে। তখন সাংওয়ানও তার টাই বেঁধে দেয়। এরপর সে তাকে বলে যায় আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি। অন্যদিকে সাংওয়ান যখন রেডি হচ্ছিল পিছন থেকে যাও চলে আসে। এরপর তাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর একটা চিঠি লিখে যায়, যেটা জিয়াং চ্যাং দেখতে পায়। তখন যাও তাকে কল করে একটা প্লেসের অ্যাড্রেস দেয়, তাকে কিছু টাকা আর জায়গা জমিনের কাগজপত্র নিয়ে আসতে বলে। যেখানে সাংওয়ান বলে তোমরা এসব কেন করছো, তোমাদের কিন্তু শাস্তি পেতে হবে। আর ওই জায়গায় জিয়াং চ্যাং সবকিছু নিয়ে চলে আসে। সেখানে পুলিশদেরকেও নিয়ে চলে আসে। এদিকে পিছন থেকে তিয়ান তিয়ান তাকে ছুরি মারতে গিয়ে জিয়াং চ্যান সামনে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এর কিছুদিন পর আমরা দেখতে পাই জিয়াং চ্যাং এর ট্রিটমেন্ট করছে সাংওয়ান। এরপর এরা অনেকটা ক্লোজ হয়। আর জিয়াং চ্যান তার ক্লোজ হলেও তার সাথে ফিজিক্যাল হতে পারে না। তখন সাংওয়ান তার ট্রিটমেন্ট করে। আসলে ফার্স্ট এপিসোডে সে তাকে নীল দিয়ে
তার ফিজিক্যাল হওয়ার ক্ষমতা নষ্ট করে দিয়েছিল। এরপর সে তার জন্য স্যুপ নিয়ে আসে। এরপর সাংওয়ান সেখান থেকে চলে গেলে সে তাকে তার কাছে থাকতে বাধ্য করে। এর পরের সিন আমরা দেখতে পাই জিয়াং চ্যাং এবং সাংওয়ানকে, যেখানে জিয়াং চ্যাং সাংওয়ানকে প্রপোজ করে দেয়। এরপর এরা রিং চেঞ্জ করে আর দুজন দুজনকে কিস করে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই এক্সপ্লেনেশন।